সহজ রসায়নে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এখানে তোমাদের পূর্ণমান থাকছে 70 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। এবার দেখো এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। ঠিক আছে, 3টি প্রশ্নের জন্য 3 নম্বর এখানে দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে পানিশমেন্ট সেল বা শাস্তি কুঠুরি ছিল প্রেসিডেন্ট জেলে, কাশি জেলে, সেলুলার জেলে না সেন্ট্রাল জেলে? তো পানিশমেন্ট সেল বা শাস্তি কুঠুরি এটা ছিল কাশি জেলে। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বর, স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল শরৎ দাসের প্রবোধ কুমার সান্যালের, হীরেন দত্তের, অতীশ দীপঙ্করের তিব্বতের ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থটি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক হবে, শরৎ দাসের তিব্বতের ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থটি। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন, বিপ্লবী হরিদাস দত্ত দারোয়ান খালাসি না পুলিশের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? তো বিপ্লবী হরিদাস দত্ত গারোয়ান এই ছদ্মবেশে পিস্তল চুরি করেন। 4 নম্বর, কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি, হিতেন ব্যানার্জি, হরিশ মুখার্জি, অমরেন্দ্র চ্যাটার্জি? তো কাশীর ডেপুটি পুলিশ সুপার ছিলেন, উত্তর লিখবে জিতেন ব্যানার্জি, অপশন কয়েকটা। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে, খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 2-1 নম্বর হচ্ছে টাউন স্কুল মোট কটি গোল দিয়েছিল? তো উত্তর লিখবে টাউন স্কুল মোট 4টি গোল দিয়েছিল বা 4 গোল দিয়েছিল। 2 নম্বর দাগে প্রশ্ন, এবার আমায় দলে নিয়ে নাও কে কাকে এই অনুরোধ করেছিলেন? উত্তর হচ্ছে দুকুড়িবালা দেবী নিবারণকে এই অনুরোধ করেছিলেন। 3 নম্বর দাগে, আমার মনের মধ্যে গান জেগে ওঠে, তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে, দিনুর পরিচয় দাও। ওকে, তো এখানে উত্তর লিখবে দিনু হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রলাল ঠাকুরের নাতি। নেক্সট 4 নম্বর, গ্যাংটক থেকে নাথুলা গিরিশঙ্করের দূরত্ব কত? উত্তর হচ্ছে মাত্র 26 মাইল। নেক্সট 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 এখানে দেওয়া আছে। 1 নম্বর, কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? উত্তর হচ্ছে কাশীর জেলটি ছিল পুরনো সেকেলে, সেই জেলের প্রাচীরের বাইরে পানিশমেন্ট সেলটি ছিল মাটির নিচে, তাতে দরজা ছিল একটি, কিন্তু আলো বাতাস প্রবেশের কোনো জানালা ছিল না। ওকে, এরপর দেখো 2 নম্বর, গৌরীপুর প্রাসাদের কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী? তো উত্তর হচ্ছে অ্যাটর্নি হীরেন দত্ত, রথীন্দ্রনাথ ঠাকুর, প্রতিমা দেবী, অনিল চন্দন, মৈত্রেয়ী আর চিত্রিতা। ওকে, গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন। নেক্সট প্রশ্ন 3 নম্বর, হি হি তুক করা হলো না, কে কাকে একথা বলেছে, কখন একথা বলেছে? উত্তর হচ্ছে গাধার কান গল্পে টুনু সমরেশকে একথা বলেছে। ঠিক আছে, সমরেশ গাধা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে এই কথা বলেছে। 4 নম্বর, রেফারি দিব্যেন্দুবাবু সম্পর্কে টাউন স্কুলের খেলোয়াড়দের ধারণা কী ছিল? উত্তর হচ্ছে রেফারি দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, তার সম্পর্কে ছেলেদের ধারণা খেলা শুরু হওয়ার আগে যে পক্ষ তাকে পেট ভরে জিলিপি খাওয়াবে তিনি তাদের জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হচ্ছে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর করে, 5 ওখানে 10 নম্বর দেওয়া আছে। 4 প্রশ্ন দেখো, অন্ধ কুসংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরেই জীবনে সাফল্য আসে। গাধার কান গল্প অবলম্বনে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, উত্তর লিখবে এখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গাধার কান গদ্যাংশে, ফুটবল খেলার ফাইনালে হাফ টাইমের আগে ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়ে টুনু হাল ছেড়ে দেয়, সে ধরে নেয় যে সে আর খেলতে পারবে না, পায়ে অসহ্য ব্যথা হওয়ায় সে পায়ের কাছে বল পেয়েও সেটা পাস করে দেয়, এই সুযোগে প্রতিপক্ষ দল গোল করে। এরপর হাফ টাইমে গিরিন নিজের আঘাত দেখিয়ে টুনুকে বোঝায় যে খেলার সময় এইসব সামান্য আঘাতের কথা মনে রাখতে নেই, খেলার সময় একটাই লক্ষ্য, গোল করা। ব্যথার কথা ভুলে তখন একটা কথাই মনে রাখতে হবে, যে তাদের জিততে হবে। তাছাড়া টুনুই তাদের ভরসা, সে চেষ্টা করলেই পারবে, সে যদি চায় 3 গোল দিতে পারে, সে চাইলেই তাদের
স্কুলকে জেতাতে পারে। গ্রিনের এই সমস্ত কথায় টুনুর মনেও জেদ বাড়ে। সেও উৎসাহ পেয়ে যায় এবং হাফ টাইমের পর অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলে তার স্কুলকে জিতিয়ে দেয়। খেলার শেষে দেখা যায় তাদের স্কুল 4 গোল করেছে। যদিও খেলা শুরুর আগে তারা ভেবেছিল জিতবে না, কারণ খেলার আগে গাধার কান না মূললে তাদের পক্ষে জেতা সম্ভব নয়, এটাই ছিল তাদের ধারণা। সেদিনও তাই গাধার খোঁজ করা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। তাই তারা ধরে নিয়েছিল হেরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত টনুর ও দলের সকলের মানসিক জোর ও প্রবল প্রচেষ্টায় তারা ফাইনালে জিতে যায়। সুতরাং এটাই প্রমাণিত হলো যে আনুগত্যের জোরে নয়, মানসিক জোর ও প্রবল চেষ্টায় সাফল্য নিয়ে আসে। পরের প্রশ্ন 4-এর 2 নম্বর দাগে, ননিবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল? তো এখানে উত্তর লিখবে স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত রচিত পাঠ্য স্বাধীনতা সংগ্রামের নারী নামক গদ্যাংশ থেকে জানা যায় ননিবালা দেবী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গন্ডিকে দরখাস্ত লিখে দিয়েছিলেন। ননিবালা দেবী দরখাস্তে লিখেছিলেন তাকে যদি বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রীর কাছে রেখে আসা হয় তাহলে তিনি খাবেন। শেষ পর্যন্ত অবশ্য গোল্ডি সাহেব তার দরখাস্ত নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরোটিকে ফেলে দেন। এই ঘটনার প্রতিবাদে ননিবালা দেবী আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে গোল্ডির মুখে এক চড় বসিয়ে দেন। ওকে, নেক্সট 4-এর 3 নম্বর। এখানে 4-এর 3-এর ক নম্বর থেকে বলা হচ্ছে সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। পটলবাবু কীভাবে জীবিকা নির্বাহ করতেন? এরপর ক্ষয়ের দাগে বলা হচ্ছে গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন। তিনি খুশি হতেন কেন? গ নম্বরে বলা হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল পটলবাবুর স্ত্রী কেন এই প্রবাদটির উল্লেখ করেছেন? ঠিক আছে, দেখো তো প্রথম পার্ট হচ্ছে আমাদের ক নম্বর দাগের উত্তরটা লিখছি। প্রথমে পটলবাবু একটা মণিহারির দোকান করেন, 5 বছর পর তা উঠে যায়। এরপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেন, কিন্তু বড় কর্তার উদ্ধত্যের ফলে সে চাকরি তিনি ছেড়ে দেন। তারপর 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি করার পর সম্প্রতি একটি লোহা লক্করের দোকানে পটলবাবু ঘোরাঘুরি করছেন। ঠিক আছে, তো এইভাবে তিনি জীবিকা নির্বাহ করেন। এরপর হচ্ছে গগন পাকরাশির যে তিনি খুশি হতেন কেন সেটা আমাদের এখানে লিখতে হবে। তো খ নম্বর দাগে প্রশ্নের উত্তর লিখছে, দেখো এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি, এটা দেখেই পটলবাবুর নাট্যগুরু গগন পাকরাশি খুশি হতেন। নেক্সট হচ্ছে গয়ের দাগের প্রশ্নের উত্তর লিখবে ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে পটলবাবু অনেক কিছু ভাবতে থাকেন। তার মনে হয় এই ছবিতে অভিনয় উন্নতির সিঁড়ির প্রথম ধাপ। এরপর যদি বেঁচে থাকেন তো ধীরে ধীরে মান যশ প্রতিপত্তি খ্যাতি সব কিছু তিনি লাভ করবেন। আর এই আনন্দে 52 বছর বয়সে তিনি সিলিং করে লাফ দিয়ে ওঠেন। শুধুমাত্র ছবিতে অভিনয়ের কথা হয়েছে, অভিনয়টাও হয়নি, তাই পটলবাবুর গৃহিণী উপরিক্ত মন্তব্যটি করেন। পরের প্রশ্ন 5 নম্বর দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে। প্রশ্নের মান 1 নম্বর করে। 5-এর 1-এর প্রশ্ন আকাশের রঙের সংখ্যা লক্ষ, হাজার বা 100, 100 বা হাজার না 100। তো এখানে বলা হচ্ছে কি আকাশে রঙের সংখ্যা, উত্তর লিখবে লক্ষ। এরপর হচ্ছে 5-এর 2 এসো হে ড্যাশ হোক অপনীত সব অপমান ভার। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, শূন্যস্থানে হবে আমাদের পতিত, এসো হে পতিত। ঠিক আছে, 5-এর 3 নম্বর পাখির শাড়ি ড্যাশ আধার ফেলে ঘরের দিকে উঠছে। এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে হবে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে। 5-এর 4 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের ভারততীর্থ কবিতাটি গীতিমাল্য গীতাঞ্জলি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো রবীন্দ্রনাথের ভারততীর্থ এই যে কবিতা, এটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর থেকে খুব সংক্ষেপে উত্তর দাও। এখানে 3টি প্রশ্নের মান উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে। 1-এর প্রশ্ন ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝো? উত্তর লিখবে ওঙ্কার ধ্বনি হলো মহামন্ত্র ধ্বনি, যা আমাদের সকল মন্ত্রের মূল মন্ত্র। ওঙ্কার হলো সর্বশক্তিমান ঈশ্বরের নাম জপ করার মন্ত্র। 2 নম্বর দিন ফুরোলে কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তর হচ্ছে দিন ফুরোলে কবিতায় পাখিরা প্রকৃতির উন্মুক্ত প্রান্তর বা মাঠ ঘাট থেকে ঘরের দিকে উড়ে যায়। 3 নম্বর ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এসেছিল? উত্তর হচ্ছে ভারতবর্ষকে পদানত করতে শক, হুন, পাঠান, মোগল এবং সর্বোপরি ইংরেজরা এদেশে এসেছিল।
7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও, যেখানে দুটি লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 দুগুণে 4 নম্বর। 7-এর 1-এর প্রশ্ন, পশ্চিমে আজি খুলিয়াছেন দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এখানে উত্তর লিখবে উদ্ধৃতাংশে ব্রিটিশ, ফরাসি ইত্যাদি জাতির ভারতে আগমনের কথা বলা হয়েছে। সেখান থেকে আগত মানুষজন তাদের শিক্ষা ও সংস্কৃতিকে উপহার হিসাবে এদেশে নিয়ে এসেছেন। কবি মনে করছেন যারা আসছে তারা দেবে আর নেবে, মিলবে এবং মেলাবে, কেউ ফিরে যাবে না। 7-এর 2 নম্বর দাগে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে কবি বলেছেন এখানে মানুষই হলো প্রধান দেবতা, সেখানে পতিত ও ব্রাহ্মণের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর, সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। পরের প্রশ্ন 7-এর 3 নম্বর দাগে দিন ফুরোলে কবিতায় কবি কথকদের ঘরে ফেরাকে কিসের সঙ্গে তুলনা করেছেন এবং কেন? তো দিন ফুরোলে কবিতায় ছোট ছেলেরা চায় সন্ধ্যার পর আকাশ জুড়ে রঙের খেলা দেখতে, তাই সন্ধেবেলাতে ছোট ছেলেমেয়েদের ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে করা হয়েছে। 7-এর 4 নম্বর দাগে তাদের রাজত্বে হেরো অক্ষুণ্ণ কেমন? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ? উত্তর লিখবে যারা মানুষের মনের মাঝে নিজেদের সিংহাসন প্রতিষ্ঠা করতে পেরেছেন তাদের কথা বলা হয়েছে। তাদের কর্মের ফলে তাদের নাম মানুষের মনে গাঁথা হয়ে আছে, যা কালের স্রোতে না ভেসে শাশ্বত ও উজ্জ্বল হয়ে রয়েছে। নেক্সট প্রশ্ন 8 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এর প্রশ্ন হচ্ছে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতাটি মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তো কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় গোধূলি প্রকৃতির রূপ সৌন্দর্য বর্ণিত হয়েছে। সূর্যের অস্ত যাওয়া, চাঁদ ওঠা, তারাদের আকাশ জোড়া বিস্তার, পাখিদের সারিবদ্ধভাবে বাসায় ফেরা, চারিদিক আধার করে আসা, এই সবই এই কবিতায় কবি তুলে ধরেছেন। এর পাশাপাশি সূর্য ডোবার পর শিশু মনের অবস্থা কেমন হয়, মাঠ ছেড়ে ঘরে ফেরার সময় তাদের কতটা মন খারাপ হয়, সে কথাই কবি আমাদের জানিয়েছেন। কবি যেন নিজে শিশু হয়ে শিশু মনের বক্তব্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। 8-এর 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা ভারতবর্ষ কবিতায় কিভাবে বিবৃত হয়েছে? উত্তর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতায় কবি ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। ভারতবর্ষের পূর্ণ মাটিতে পৃথিবীর বহু জাতির আগমন ঘটেছে। স্রোত ধারার মতো কত মানুষ ভেসে ভেসে ভারত সমুদ্রে মিশে গেছেন। অতীতের পথ ধরে এদেশে আর্য, অনার্য, দ্রাবিড়, শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি জাতি নানা সময় ভারতবর্ষ আক্রমণ করেছে। এই সমস্ত জাতি এসেছে কখনো শাসক হিসাবে, কখনো লুণ্ঠনকারী হিসাবে, কিন্তু এদেশের মাটির মোহময় আকর্ষণ, সারল্য আর সম্প্রীতির হাতছানিতে তারা অনেকেই বাধা পড়েছে। ভারতবর্ষ যেন হয়ে উঠেছে মিলন ক্ষেত্র, জাতি ধর্ম বর্ণ ভুলে সকল মানব সম্প্রদায় এখানে একই সূত্রে বাধা পড়েছে। এইভাবেই কবিতায় অতীত ইতিহাসের কাহিনী বিবৃত হয়েছে। 8-এর 3 নম্বর আমরা কি আর দেখতে পাবো ভাবছ? কাদের মধ্যে এই সংশয়? তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে? কেন তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে? তো দিন ফুরোলে কবিতায় ছোট ছেলে মেয়েদের মনে এই সংশয়। সূর্য ডুবে যাওয়ার পর আকাশ জুড়ে দেখা করে এক লক্ষ রঙের দৃশ্যের খেলা। কোনো এক ঈশ্বর তিনি এই খেলা দেখিয়ে চমকে দেবেন। তার এই দৃশ্যে কত যে রং তা তার বাক্স খুলে কেউ দেখেনি, জানেও না। কিন্তু কবি ও তার সঙ্গীদের ফিরে যেতে হবে, তাই তারা এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন না। যদি এতক্ষণ তারা মাঠে থাকে তাদের বাপ মায়েরা শুনেই মূর্ছা যাবেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো 9 নম্বর দেখে খুব সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। 9-এর 1-এর প্রশ্ন জানোয়াররা নেতিয়ে পড়েছিল কেন? তো উত্তর হচ্ছে জানোয়াররা জোলাপ খেয়ে নেতিয়ে পড়েছিল। এগুলো তোমাদের মাকু বই থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। 9-এর 2 প্রশ্ন হচ্ছে সং সোনা টিয়ার জন্য কি উপহার এনেছিল? উত্তর লিখবে সং সোনা টিয়ার জন্য ছোট ছোট পুঁতি মুক্ত দিয়ে গাঁথা দুটি সাদা মালা এনেছিল। 9-এর 3-এর প্রশ্ন হচ্ছে ঘড়িওয়ালা পালিয়ে বেড়াচ্ছিল কেন? তো ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল বলে সে পালিয়ে বেড়াচ্ছিল। এরপর 10 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 10-এর 1-এর প্রশ্ন পোস্ট অফিসের পিয়ন কিভাবে গর্ত থেকে উঠে এসেছিল? উত্তর হচ্ছে সোনা ও টিয়া পোস্ট অফিসের পিয়নকে বাঘের গর্তে ফেলেছিল, কারণ তারা
তাকে পেয়াদা ভেবেছিল। ওকে, পিয়ন ধপাস করে গর্তের ভিতরে পড়ে থাকা 3টে সত্যিকারের পেয়াদার উপর পড়েছিল। অনেক জেরা করবার পর পেয়াদারা ঠেলে ঠুলে পিয়নকে গর্তের উপরে তুলে দিয়েছিল। 10-এর 2 নম্বর হচ্ছে জাদুকরের টাকার অভাব ছিল না কেন, টাকার ভাবনা ছিল না কেন। উত্তর হচ্ছে 3.5 গা থেকে লোক হোটেল মালিকের জন্মদিনে খেলা দেখবে বলে টিকিট কেটেছে। সঙ্গেদের থলিতে 1,500-এর বেশি 10 পয়সা জমা হয়েছে, তাই জাদুকরের টাকার ভাবনা নেই। এরপর হচ্ছে 11 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 11 প্রশ্ন, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? সং এর লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালা কিভাবে হারিয়েছিল? তো সং একটি লটারির টিকিট কেটেছিল, সেই লটারি লাগলে সে বড়লোক হয়ে যাবে, তাই সেই লটারির খোঁজ নিতে সে সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত। আর সঙ্গের টিকিটের আধখানা হোটেলওয়ালাকে রাখতে দিয়েছিল। হোটেলওয়ালা সেটা কানে গুঁজে রাখে। হোটেলওয়ালার কাজকর্মের মধ্যে সেই টিকিট কোথায় পড়ে গিয়েছিল তার ঠিক ছিল না। সে অনেক খুঁজেও টিকিট পাচ্ছিল না। পরে জানা যায় টিয়া সেই আধখানা টিকিট বটতলায় কুড়িয়ে পেয়েছিল আর তা মাকুর চাবি তৈরিতে ব্যবহার করেছিল। নেক্সট হচ্ছে 11-2 নম্বর দেখে হোটেলওয়ালায় যে নোটো মাস্টার তা কীভাবে বোঝা গেল? মাকু কিভাবে কাঁদতে পারলো? তো মাকুর ইচ্ছা মতন সোনা মাকুর মাথায় কাঁদার কল বসিয়ে দেয়। সেই কান্নার কল পেয়ে মাকু এত খুশি হয় যে উঠে দাঁড়াবার সময় হোটেলওয়ালার দাড়ি ধরে উঠতে যায়। দাড়ি ধরে উঠতে যাওয়াতে হোটেলওয়ালার নকল দাড়ি গোঁফ খুলে যায়। তখন তার আসল চেহারা সবার সামনে বেরিয়ে পড়ে। তখন সবাই দেখতে পায় যে হোটেলওয়ালায় আসলে নোটো অধিকারী। সোনা মাকুর মাথার মধ্যে একটি জ্যামের টিন বসালো, তার সাথে জুড়ে দিল একটা রবারের নল। সেই নলটিকে রাখলো মাকুর ঠিক দুটো চোখের মাঝখানে। জ্যামের কৌটো আর রবারের নলের মধ্যে লাগিয়ে দিল একটা ফোঁদল। এবার সে জ্যামের টিনে জল ঢাললো। সেই জল তেলের ফোঁদল এবং রবারের নলের মধ্যে দিয়ে এসে মাকুর চোখের থেকে বাইরে বেরোলো। সঙ্গে সঙ্গে মাকু কেঁদে ভাসিয়ে দিল। ঠিক আছে, তো এইভাবে মাকু কাঁদতে পেরেছিল। এরপরের প্রশ্ন 12 নম্বর দাগে কারক বিভক্তি নির্ণয় করো। যে কোনো 3টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 12-1 প্রশ্ন, কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। তো এখানে এই যে আন্ডারলাইন করা যে শব্দ, এটাকে আমাদের এর কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে। এটা হচ্ছে অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। ঠিক আছে, কলকাতা একটি জায়গার নাম, তো অধিকরণ কারকে এখানে অন্তঃস্থ বিভক্তি। 12-2 নম্বর হচ্ছে আমার মরতে ভয় নেই। তো এখানে মরতে এটা হচ্ছে অপাদান কারকে তে বিভক্তি। ঠিক আছে, মরণ হইতে ভয় নেই, তো এখানে তে বিভক্তি রয়েছে এবং অপাদান কারক। 12-3 নম্বর রাত্রি, এখানে স্বাগত সান্ধ্য শাখে। তো শাখে এটা হচ্ছে আমাদের করণ কারকে এ বিভক্তি। ঠিক আছে, এখানেও কী হবে? শাখের দ্বারা বা শঙ্খের দ্বারা এটা করণ কারক হবে এবং এ বিভক্তি রয়েছে। এরপর হচ্ছে 12-8 নম্বর, পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। তো এটাকে এটা হবে কি? কর্মকারকে। কাকে দেখতে পেলেন? লোকটিকে, তো এটা কর্মকারকে কে বিভক্তি। 12-5 নম্বর, তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। তো ছদ্মবেশে এটা ছদ্মবেশ ধারণ করে বা ছদ্মবেশের দ্বারা। ঠিক আছে, এটা করণ কারকে এ বিভক্তি হবে। 13 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো একটি সন্ধি বিচ্ছেদ করো। প্রশ্নের মান 1 নম্বর। প্রথমে দেওয়া আছে গবেষণা, এরপর আশ্চর্য আর দুর্বার। তো গবেষণা এটা সন্ধি বিচ্ছেদ হবে গো যোগ এসোনা গবেষণা, আর আশ্চর্য এটা হবে আযোগ চর্য আশ্চর্য। দুর্বার এটা হবে দুর্যোগ বার দুর্বার। ঠিক আছে, পরের প্রশ্ন 14 নম্বর দাগে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। যে কোনো দুটি। প্রশ্নের মান 1 নম্বর করে, 2 নম্বর দেওয়া আছে। এখানে রয়েছে মোগলাই, বক্তব্য, দাসরথী। এগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। তো মোগলাই এটা হবে মোগল যোগ আই মোগলাই, আর বক্তব্যটা বৎ যোগ তব্য বক্তব্য। দাসরথী এটা হবে দশরথ যোগ ই দাসরথী। 15 নম্বর দাগে এক কথায় প্রকাশ করো যে কোনো দুটি 1 × 2 = 1 × 2 = 2। ঠিক আছে, ক নম্বর দাগে রাত্রিকালীন যুদ্ধ, সেটাকে এক কথায় প্রকাশ করে আমাদের লিখতে হবে। তো রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় সৌপ্তিক। ছয়ের দাগে আয় বুঝে ব্যয় করেছে, তাকে বলা হয় কি? মৃত ব্যয়ী। গয়ের দাগে একই সময়ে বর্তমান, এটা হবে কি? সমসাময়িক। ঠিক আছে, পরের প্রশ্ন 16 নম্বর দাগে বাগধারা নির্ণয় করে বাক্য রচনা করো। যে কোনো দুটি। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। তো গড্ডালিকা প্রবাহ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অপরকে অন্ধভাবে অনুসরণ। ঠিক আছে, এবং এটা দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো আমরা এখানে লিখছি রহিম সবসময় তার দাদাকেই অনুসরণ করে চলে।
যেন একেবারে গড্ডালিকা প্রবাহ। ক্ষয়ের দাগে হচ্ছে উচ্ছন্নে যাওয়া, এটার অর্থ হচ্ছে কি না অধঃপতনে যাওয়া। খারাপ সঙ্গ পেয়ে ছেলেটি একেবারে উচ্ছন্নে গেল। গয়ের দাগে ওজন বুঝে চলা, এর অর্থ হচ্ছে আমাদের আত্মসম্মান বজায় রাখা, এবং বাক্য লিখছি ওজন বুঝে না চললে লোকের কাছে অপমানিত হতে হবে। নেক্সট হচ্ছে 17 নম্বর দাগে যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো। প্রশ্নের মান হচ্ছে 6 নম্বর। তো কয়ের দাগে প্রশ্ন বিজ্ঞানের উন্নতি বনাম পরিবেশ। ওকে, ক্ষয়ের দাগে হচ্ছে বাংলার উৎসব, এবং গয়ের দাগে দেওয়া আছে ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা। তো এখানে 3টি তোমাদের টপিক দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। তো এখানে দেখো ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, এই রচনাটা আমরা এখানে লিখছি। প্রথমে লিখবে ভূমিকা। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুস্থতারও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবেই মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারবে। তাই সুস্থ ও নিরোগ ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ভূমিকা অপরিহার্য। এরপর শরীরচর্চা ও খেলাধুলা। ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। এরপর হচ্ছে শিক্ষায় খেলাধুলার প্রভাব। খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোয় সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সুযোগ, মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলোর মাধ্যমে। এরপর আমরা উপসংহার লিখছি বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবেই ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। এরপর আমরা আরেকটি তোমাদের রচনা লিখছি, এখানে বাংলার উৎসব সম্পর্কে লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো লিখবে মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। বাঙালি জীবনে সারা বছর ধরে অজস্র উৎসব লেগে থাকে। হিন্দু বাঙালির প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। ওকে, দুর্গাপুজো, কালী পুজো, দুর্গাপুজো ছাড়া কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো প্রভৃতিও বাংলার বিশিষ্ট ধর্মীয় উৎসব। মহরম, ঈদ, শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসব বাঙালি জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বাঙালি খ্রিস্টানদের মধ্যেও রয়েছে বড়দিন, গুড ফ্রাইডে প্রভৃতি উৎসব। বাংলা সামাজিক উৎসবগুলির মধ্যে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বাংলা ঋতু উৎসবগুলির মধ্যে প্রধান কয়েকটি হলো নবান্ন, পৌষ পার্বণ, মাঘোৎসব, দোলযাত্রা, নববর্ষ উৎসব প্রভৃতি। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন স্থানে যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলি প্রকৃতপক্ষে উৎসবের চেহারায় ধারণ করে। এসব উৎসব আছে বলে সমস্যা জটিল দুঃখ জর্জর জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এসব উৎসবের মধ্যেই রয়ে গেছে বাঙালির প্রাণের পরিচয়। এরকমভাবে আমরা এই রচনাটিকে লিখলাম বাংলার উৎসব সম্পর্কে। ঠিক আছে, এরপর তোমাদের আরও প্রশ্ন দেওয়া আছে। দেখো 18 নম্বর দেওয়া, এখানে বলা হচ্ছে পত্র রচনা করা যে কোনো একটি, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। নাম্বার কয়ে দেওয়া আছে তোমাদের বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রিত রাখার জন্য স্থানীয় পৌরপিতার কাছে একটি পত্র লেখন। এবং ক্ষয়ের দেখা হচ্ছে কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থান ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন। তো যে কোনো একটি তোমাকে লিখতে হবে পত্র। তো আমরা এখানে প্রথম পত্রটা তোমাদের জন্য লিখছি। দেখো মাননীয় পৌরপিতা, এরপর ঠিকানা লিখবে, তোমাদের পৌরসভার যে ঠিকানা সেই পুরো ঠিকানাটা লিখবে এবং তারিখ লিখবে। তারপর বিষয়টা হচ্ছে কি বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের জন্য অনুরোধ। প্রথমে আমরা লিখছি মহাশয়, আমি আপনার পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের ছাত্র। তোমার বিদ্যালয়ের নামটা এখানে লিখে দেবে, ঠিক আছে। আমাদের অঞ্চলটি জনবহুল এবং প্রতিদিন এই অঞ্চলের রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। সকাল 10টা থেকে যানবাহনের সংখ্যা অত্যধিক বৃদ্ধি পায়, ফলে আমাদের বিদ্যালয়ের সামনের রাস্তায় ভয়ানক যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা হয় বিকেলে বিদ্যালয় ছুটির পর। বিপজ্জনক গতিতে বড় গাড়িগুলি চলার ফলে আমাদের সাইকেল চালাতে অসুবিধা হয়, কখনো কখনো দুর্ঘটনাও ঘটে। আপনি যদি অনুগ্রহ করে এই অঞ্চলের যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন তাহলে অশেষ উপকৃত হব।
ঠিক আছে। এরপর নমস্কারান্তে নিজের নামটা এখানে লিখবে এবং নিজের পুরো ঠিকানাটা বাঁ দিকের এখানে লিখবে। ওকে, এভাবে তোমরা এই পত্রটিকে লিখবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হলো, প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।